আজকে এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি সাইকোলজিক্যাল থ্রিলারের গভীরে ডুব দিতে যাচ্ছি, যার পড়তে পড়তে লুকিয়ে আছে হাড় হিম করা এক অন্ধকার অতীত। আমরা কথা বলছি চাইল্ড রিমেইন্সের সেই অবিশ্বাস্য এবং রহস্যময় গল্পটি নিয়ে। যারা সাসপেন্স আর রহস্যে ঘেরা আখ্যান ভালোবাসেন, তাদের জন্য আজকের এই আলোচনাটি আক্ষরিক অর্থেই দারুণ রোমাঞ্চকর হতে চলেছে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একটি সাধারণ রোম্যান্টিক উইকেন্ড ট্রিপ যদি হঠাৎ করেই এক ভয়ঙ্কর লুকায়িত অতীতের বিরুদ্ধে টিকে থাকা লড়াইয়ে পরিণত হয়, তখন ঠিক কেমন লাগবে? একটু প্রশান্তির খোঁজে ছুটিতে গিয়ে যদি দেখা যায় সেই আপাতদৃষ্টিতে শান্ত জায়গাটি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের কেন্দ্রবিন্দু, তবে বিষয়টা কেমন দাঁড়ায়? আজ আমরা ঠিক এভাবেই এই রহস্যের জটগুলো একে একে খুলব আর দেখব কিভাবে এই গল্পের প্রতিটি বাঁকে সাসপেন্স দানা বেঁধেছে। তো শুরুতেই আসে অ্যারাইভাল অ্যাট দি ইন, আ সেক্লুডেড রিট্রিট। এই অংশে আমরা দেখি সন্তান সম্ভবার রে এবং তার স্বামী লিয়াম রের জন্মদিন উদযাপনের জন্য নির্জন আর শান্তিময় একটি জায়গা বেছে নেয়। জায়গাটির নাম মার্সিয়ান। কিন্তু এই মার্সিয়েনের ইতিহাস মোটেও সাধারণ নয়, বরং বেশ চমকপ্রদ। 1848 সালে এক ধনী ব্যবসায়ীর হাতে তৈরি হওয়া এই বিশাল বাড়িটি 1945 সালে মাদার রোজ নামের এক নারীর অধীনে চলে যায়। তিনি এটিকে অবিবাহিত মায়েদের জন্য একটি ম্যাটারনিটি হোম বা মাতৃসদনে রূপান্তর করেন। সে যুগে সমাজচ্যুত অসহায় মেয়েদের জন্য এটি ছিল একরকম গোপন আশ্রয়। এরপর 1979 সালে মাদার রোজ মারা যান বলে সবাই জানতে পারে, আর বর্তমানে এই বাড়িটি একটি চমৎকার গেস্ট হাউস হিসেবে পুনরায় চালু হয়েছে। বাইরে থেকে দেখতে এটি যতটা ছিমছাম আর সুন্দর, এর ভেতরের ইতিহাস কিন্তু ঠিক ততটাই অস্বস্তিকর। এই পর্যায়ে এসে আমাদের প্রধান দুই চরিত্রের দৃষ্টিভঙ্গির একটা খুব মজার অথচ সাংঘর্ষিক পার্থক্য চোখে পড়ে। একদিকে আছেন রে, যিনি পেশায় একজন প্রাক্তন ক্রাইম রিপোর্টার। নিজের পুরনো ট্রমার কারণে তিনি সব সময় ভীষণ সতর্ক, বলতে গেলে হাইপার ভিজিল্যান্ট। অন্যদিকে তার স্বামী লিয়াম একেবারেই ভিন্ন প্রকৃতির মানুষ। লিয়াম একজন মিউজিশিয়ান, একটু সংশয়বাদী, আর সে চায় চোখের সামনে সব বিপদের সংকেত এড়িয়ে কেবল নিজের ক্যারিয়ারে ফোকাস করতে। এই দুজনের একদম বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি কিন্তু গল্পের পরবর্তী ঘটনাগুলোতে তাদের রিয়াকশন কেমন হবে তা নির্ধারণ করে দেয়। এর পরের অংশটি হল হন্টিং অ্যান্ড হ্যালুসিনেশন, দ্য পাস্ট ব্লিডস থ্রু। মার্সিইনে পৌঁছানোর পর থেকে রের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করে পুরনো স্যাঁতসেঁতে গন্ধ কিংবা করিডোরে খালি পায়ে হেঁটে চলা কোনো মেয়ের ছায়ামূর্তি, এই অতিপ্রাকৃত বিষয়গুলো তাকে ঘিরে ধরে। এই জায়গাটিতে রেয়ার একটা কথা খুব গভীরভাবে খেয়াল করার মতো। রে বলছেন, এ যেন দুজন আসক্ত মানুষ যারা কোনো কথা না বলেই একে অপরকে চেনে, যেন আমার যা আছে এই বাড়িটিরও তাই আছে। এই কথাটা কিন্তু একদম নিখুঁতভাবে রেয়ের সাথে ওই প্রপার্টির এক অদ্ভুত মানসিক সংযোগকে ফুটিয়ে তোলে। রে নিজের যে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে, সেটাই যেন তাকে এই বাড়ির ভেতরে চাপা পড়ে থাকা ট্রমাগুলোকে অনুভব করার ক্ষেত্রে মারাত্মকভাবে সংবেদনশীল করে তুলেছে। ঠিক এই সময়ে গল্পে একটা অদ্ভুত যন্ত্রের প্রবেশ ঘটে, যাকে বলা হচ্ছে ঘোস্ট বক্স। টমাস এডিসনের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি এই যন্ত্রটির ভেতরে একটা নীল আলো থাকে, যা নাকি আশেপাশে কোনো আত্মা থাকলেই জ্বলে ওঠে। লিয়াম কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করে তার মিউজিক রেকর্ডিংয়ের জন্য খুব ক্যাজুয়ালি এই যন্ত্রটা ব্যবহার করতে থাকে। ব্যাপারটা একদিক থেকে দারুণ আইরনিক, তাই না? কারণ লিয়াম হেসে উড়িয়ে দিলেও তারা যে আক্ষরিক অর্থেই আটকে পড়া আত্মাদের মাঝখানে বসে আছে, সেটা সে টেরই পায়নি। এবার আসা যাক গল্পের অন্যতম টার্নিং পয়েন্টে, ফেইথস হিডেন জার্নাল, ইনভিজিবল ট্রুথস। খুঁজতে খুঁজতে রে একটা পুরনো ডায়েরি বা জার্নাল পেয়ে যায়, যেটা প্রথমে একদম ফাঁকা মনে হলেও একটু তাপ পেতেই এর ভেতরের লুকানো লেখাগুলো ভয়ঙ্কর সত্য হয়ে ফুটে ওঠে। সেই জার্নাল থেকে বেরিয়ে আসে মাদার রোজের ম্যাটারনিটি হোমের পেছনের শিউরে ওঠা সব নিষ্ঠুর বাস্তবতা। একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব ঘটনাগুলো কতটা ভয়াবহ ছিল। মিশ্র বর্ণের নবজাতকদের রীতিমতো অনাহারে রাখা হতো, অসহায় গর্ভবতী মেয়েদের দিয়ে জোরপূর্বক অমানবিক পরিশ্রম করানো হতো, এমনকি পাপের শাস্তি হিসাবে সন্তান জন্মদানের সময় ইচ্ছাকৃতভাবে তাদের কোনো ব্যথানাশক ওষুধ দেওয়া হতো না। আর সবচেয়ে ভয়ঙ্কর
ব্যাপার হলো ধনী পরিবারগুলোর কাছে বেআইনিভাবে বাচ্চা বিক্রি করা বা শ্বাসরোধ করে হত্যার মতো ঘটনাও সেখানে ঘটত। জার্নালের এই লেখাগুলো সেই সময়ের বিশৃঙ্খল ঘটনাগুলোকে একদম অকাট্য প্রমাণ হিসাবে আমাদের চোখের সামনে দাঁড় করিয়ে দেয়। এর পরের ধাপ, দ্য গ্রেভইয়ার্ড ডিসকভারি, আনআর্থিং দি এভিডেন্স। এই হাড়হিম করার সত্যগুলো জানার পর রে আর চুপ করে বসে থাকতে পারেনি। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেই সে বেরিয়ে পড়ে জঙ্গলের ভেতরে, আর সেখানে সে খুঁজে পায় সেই সব হতভাগ্য শিশুদের লুকিয়ে রাখা এক গোপন কবরস্থান। এখন প্রশ্ন আসতে পারে, স্থানীয় প্রশাসন কি কিছুই জানতে না? এই জায়গাটিতে লোকাল সার্জেন্টের একটা উক্তি পরিস্থিতিটা পরিষ্কার করে দেয়। তিনি স্বীকার করেন যে, আমরা একবার একটা বেনামি ফোন পেয়েছিলাম যে একটা নবজাতকের মাথা দরজার সাথে আছড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তল্লাশি করে কোনো প্রমাণই পাইনি। এটা থেকে একটা ব্যাপার খুব স্পষ্ট হয়ে ওঠে, শিশু হত্যার এত ব্যাপক গুজব থাকার সত্ত্বেও মাদার রোজ অত্যন্ত ধূর্ততার সাথে বারবার আইনকে ফাঁকি দিয়েছে এবং পুরো শহরের মানুষের চোখ হেরিয়ে নিজের অপরাধ চালিয়ে গেছে। এই পর্যায়ে আমরা কাহিনীর সবচেয়ে বড় প্লট টুইস্টের মুখোমুখি হই। আনকাভারিং দ্য ডার্ক ট্রুথ, দ্য 42-year-old সিক্রেট। মার্লি বা গ্রাউন্ডসকিপার টালবাটের মাধ্যমে রে তার নিজের অতীত সম্পর্কে এমন এক সত্য জানতে পারে যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। সত্যটা আসলে এতটাই চমকে দেওয়ার মতো যে যে কারোরই মাথা ঘুরে যাবে। এতকাল রে জানত যে তাকে মন্ট্রেলের একটি প্রাইভেট হাসপাতাল থেকে লিগেলি বা বৈধভাবে দত্তক নেওয়া হয়েছিল, কিন্তু নির্মম বাস্তবতা হল রে নিজেই হচ্ছে সেই বেবি রেচেল। হ্যাঁ, ঠিক 42 বছর আগে এই মার্সি ইনে ফেথ নামের সেই ভুক্তভোগী মায়ের গর্ভে রের জন্ম হয়েছিল, আর রেকে যিনি বড় করেছেন তিনি তাকে সরাসরি এই মাদার রোজের কাছ থেকে কিনে নিয়েছিলেন। এরপরই আসে আ ব্লাডি কনক্লুশন, দ্য ফাইনাল কনফ্রন্টেশন। রে যখন নিজের আর এই বাড়ির অন্ধকার অতীত পুরোপুরি জেনে যায়, তখন সে এই এনকিপার বা বাড়ির বর্তমান তত্ত্বাবধায়ক মনিকাকে চেপে ধরে। শুরু হয় বাঁচার এক মরিয়া লড়াই। আর এই চরম সংঘাতের মুহূর্তেই আসে পুরো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর স্বীকারোক্তিটি। যখন রে মনিকাকে বলে যে সে তার মায়ের করা অপরাধগুলো জেনে গেছে, তখন মনিকা খুব ঠান্ডা গলায় বলে ওঠে, কিন্তু আমি তো তা করেই ফেলেছি, কারণ আমি আমার মা। ভাবা যায়? হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। মনিকা আসলে অন্য কেউ নয়, স্বয়ং মাদার রোজ। নিজের মৃত্যুর মিথ্যে গুজব ছড়িয়ে সে যুগের পর যুগ ধরে এই বাড়িতেই ঘাপটি মেরে বেঁচে আছে। এখন স্বাভাবিকভাবেই মাথায় আসে, একজন মানুষ এত বছর ধরে তার তারুণ্য কিভাবে ধরে রাখতে পারে? এর পেছনে রয়েছে মাদার রোজের এক পৈশাচিক মেকানিজম। সে নবজাতকদের রক্ত থেকে বিশুদ্ধ অংশ আলাদা করত আর সেটা নিয়মিত ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে পুশ করত। এই বিকৃত উপায়ে সে নিজের বয়স আটকে রেখেছিল। আর ঠিক এই ভয়ঙ্কর কারণেই রের গর্ভে থাকা অনাগত সন্তানটির প্রতি তার এত লোভ ছিল। এরপর বাড়ির বেসমেন্টে শুরু হয় এক রুদ্ধশ্বাস আর রক্তাক্ত লড়াই। মাদার রোজের হাত থেকে রেকে বাঁচাতে লিয়াম এবং ট্যালবট নিজেদের জীবনের ঝুঁকি নেয়। এই লড়াইয়ের পরিণতি হয় অত্যন্ত মর্মান্তিক। রেকে সুরক্ষিত রাখতে গিয়ে তারা দুজনেই প্রাণ হারায়। শেষ পর্যন্ত পুলিশ ঠিক সময়ে এসে পৌঁছালে রে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। পুরো গল্পে একটা জিনিস খুব গভীরভাবে দাগ কাটে। মাদার রোজ নিজের এই জঘন্য কাজগুলোকে জায়েজ করার জন্য বারবার বাইবেলের একটি বাক্য ব্যবহার করত, শিশুদের আমার কাছে আসতে দাও, কারণ স্বর্গরাজ্য তাদের জন্যই। এটা সত্যি শিহরণ জাগায় যে কিভাবে একজন মানুষ নিজের বিভৎস এবং অমানবিক অপরাধগুলোকে ঢেকে রাখার জন্য খোদ ধর্মকে নিজের মতো করে বিকৃত করেছিল। এই বিকৃত আদর্শই তাকে এত বড় অমানবিক কাজগুলো করতে সাহস জুগিয়েছিল। সবশেষে এই পুরো বিশ্লেষণটি আমাদের একটি গভীর এবং অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো একটি জায়গা দশকের পর দশক ধরে এত লুকানো ট্রমা আর নিষ্ঠুরতার সাক্ষী হয়ে থাকে, তখন কি সেখানকার সেই অশুভ শক্তি সত্যিই কখনো চিরতরে মুছে যায়, নাকি সেটা কেবল সঠিক সময়ের অপেক্ষায় চুপচাপ ঘুমিয়ে থাকে? এই প্রশ্নটি হয়তো আমাদের সবার জন্যই একটা বড় ভাবনার বিষয় হয়ে থেকে যাবে। আজকের এই রোমাঞ্চকর বিশ্লেষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।